ওমানের বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমবাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা ৬০২/২০২৫ নম্বর প্রশাসনিক আদেশের মাধ্যমে মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত ওমানাইজেশন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোকে এখন থেকে দ্বিগুণ কর্মসংস্থান পারমিট বা লাইসেন্স ফি প্রদান করতে হবে। চলতি বছরের জানুয়ারির শেষভাগ থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মের মূল লক্ষ্য হল বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমিয়ে ওমানি জনশক্তিকে অগ্রাধিকার দেওয়া। নতুন এই কাঠামোর আওতায় দেশি সকল কোম্পানিকে তাদের দক্ষতা অনুযায়ী সবুজ, হলুদ এবং লাল এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান সফলভাবে ওমানি নাগরিকদের নিয়োগের কোটা পূরণ করতে পারবে তারা সবুজ শ্রেণীভুক্ত হওয়ার পাশাপাশি লাইসেন্স ফিতে ৩০% বিশেষ ছাড় উপভোগ করবে। তবে যারা এই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকবে, অর্থাৎ যারা হলুদ বা লাল শ্রেণীতে পড়বে, তাদের স্বাভাবিক ফির চেয়ে দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হবে। পুরো প্রক্রিয়াটি একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র আম্মার বিন সালেম আল সাদি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে জানান, এটি মূলত বেসরকারি খাতকে ওমানি দক্ষ কর্মীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার একটি প্রচেষ্টা। সরকারের এই পরিকল্পনাটি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং আকর্ষণীয় প্রণোদনার একটি সংমিশ্রণ। যদিও সাধারণ বড় কোম্পানিগুলোর জন্য নিয়মটি বেশ কড়া, তবে ক্ষুদ্র ও মাঝারি খাতের রিয়াদা কার্ডধারী প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক লাইসেন্সের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা ছাড় অব্যাহতভাবে পাবে। এর ফলে ওমানি নাগরিকদের নিয়োগের পাশাপাশি তাদের যথাযথ প্রশিক্ষণের পরিবেশ তৈরি হবে বলে আশা করছে সরকার। সৌদি আরবে স্থানীয়ভাবে পরিচিত কাদ্দাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে দেশটির কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে ১৫৫০টিরও বেশি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। এ সময় অপরাধীদের বিরুদ্ধে নতুন আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মোটা অঙ্কের জরিমানা, গাড়ি বাজেয়াপ্ত করা এবং প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের মতো শাস্তি। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অভিযানিক দলগুলো অবৈধভাবে যাত্রী ডাকার সঙ্গে জড়িত ৮৯৭ জনকে শনাক্ত করেছে। লাইসেন্স ছাড়াই পথে যাত্রীদের ডাকাডাকি করার অপরাধে তাদের ধরা হয়। এছাড়া অবৈধ উপায়ে যাত্রী পরিবহনের সময় হাতে নাতে ধরা পড়েছেন ৬৫৩ জন। সব ক্ষেত্রেই আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হালনাগাদ করা পরিবহন আইনে বৈধ লাইসেন্স ছাড়া রাস্তায় যে কোনো ধরনের পরিবহন কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নতুন এই নিয়মের অধীনে অবৈধভাবে যাত্রী ডাকার কাজে বারবার ধরা পড়লে সর্বোচ্চ ১১,০০০ সৌদি রিয়াল জরিমানা এবং ২৫ দিনের জন্য গাড়ি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। অন্যদিকে অবৈধ পরিবহন সেবা পরিচালনার দায়ে সর্বোচ্চ ২০,০০০ রিয়াল জরিমানার পাশাপাশি ৬০ দিন পর্যন্ত গাড়ি বাজেয়াপ্ত হতে পারে। আর বারবার একই অপরাধ করলে কর্তৃপক্ষ ওই গাড়ির নিলামে তুলে বিক্রি করে দিতে পারে। এক্ষেত্রে অপরাধী যদি বিদেশি নাগরিক হন, তবে তাকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানোর কড়া নির্দেশ রয়েছে। লন্ডন ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স ২০২৬ সালের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের পাসপোর্টের মানে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। গত বছরের তুলনায় ২ ধাপ এগিয়ে বাংলাদেশ বর্তমানে ৯৩তম অবস্থানে উঠে এসেছে, যা আগে ছিল ৯৫তম। মূলত একটি দেশের পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, সেই সক্ষমতার ওপর ভিত্তি করেই এই বৈশ্বিক তালিকা তৈরি করা হয়। এই সূচকে বরাবরের মতোই শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের সর্বাধিক সংখ্যক দেশে ভিসামুক্ত যাতায়াতে সুবিধা পান। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, এবং তৃতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী অবস্থানগুলোতে ইউরোপীয় দেশগুলোর শক্তিশালী আধিপত্য বজায় থাকলেও বাংলাদেশের এই উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রতিফলন। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই ২ ধাপের অগ্রগতি অত্যন্ত আশাব্যঞ্জক। এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক এবং পর্যটকদের জন্য সীমান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার ইঙ্গিত দেয়। বর্তমানে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের নির্দিষ্ট কিছু দেশে কোনো পূর্ব অনুমতি ছাড়াই যাতায়াত করতে পারছেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসা বাণিজ্যের পথ আরও সুগম করবে বলে আশা করা হচ্ছে।
পবিত্র রমজান মাসে যানজট নিরসনে ওমানে ভারী যানবাহন বা ট্রাক চলাচলের উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে রয়্যাল ওমান পুলিশ। মূলত ব্যস্ত সময়গুলোতে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও শহরের প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনগুলোয় 2 দফায় ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা থাকবে। এসব দিনগুলোতে সকাল 7টা থেকে 9:30 এবং দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাস্তায় কোনো ট্রাক নামানো যাবে না। এছাড়া শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি বড় সড়কে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারের এই বিধিনিষেধ যেসব সড়কে কার্যকর হবে তার মধ্যে রয়েছে মাস্কাটের আল কুরুম মোড় থেকে শুরু করে উত্তর আল বাতিনার খাতমাত মিলাহা সীমান্ত চৌকি পর্যন্ত সুলতান কাবুস সড়ক। পাশাপাশি মাস্কাটের বুর্স আর সাওয়া গোল চত্বর থেকে আল দাখিলিয়ার বিদ্যুৎ সেতু পর্যন্ত সুলতান থুয়াইনি বিন সাইদ রোডেও এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত এই সময়সীমায় মাস্কাটের ভেতরের প্রধান সড়কগুলোতেও ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টা বেশ কিছুটা কমিয়ে আনা হয়। ফলে অফিস বা কাজ শেষে ইফতারের আগে সবাই প্রায় একই সময়ে ঘরে ফেরার প্রস্তুতি নেওয়ায় রাস্তায় গাড়ির বাড়তি চাপ তৈরি হয়। সাধারণ মানুষের এই বাড়ি ফেরার পথ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রতি বছরই রমজানে এমন উদ্যোগ নিয়ে থাকে ওমান প্রশাসন। জার্মানিতে বর্তমানে দক্ষ কর্মীর চরম সংকট তৈরি হয়েছে, যার ফলে দেশটির প্রতিবছর প্রায় 3 লাখ নতুন অভিবাসী পেশাজীবী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষ করে নার্সিং, আইটি এবং শিক্ষা খাতে এ শূন্যতা সবচেয়ে বেশি। বেবি বুমার প্রজন্মের কর্মীদের বড় একটি অংশ অবসরে চলে যাওয়া এবং দেশটিতে জন্মহার কম হওয়ায় শ্রমবাজারের এই ভারসাম্যহীনতা প্রকট রূপ নিয়েছে। এই শূন্যস্থান পূরণে বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশের তরুণরা জার্মান ভাষা শিখে দেশটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে দক্ষ কর্মীর চাহিদা থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় নানা আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক ধীরগতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক বিদেশি কর্মী জার্মানিতে বছরের পর বছর অবস্থান করেও স্থায়ী কর্মসংস্থানের অনুমতি বা ভিসা জটিলতায় ভুগছেন। জার্মানির 16টি রাজ্যের ভিন্ন ভিন্ন নিয়ম এবং ডিজিটাল ব্যবস্থার অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। কোলন বা নিউরেমবার্গের মতো শহরগুলোতে অভিবাসন আইনজীবীরাও এই কাঠামোগত দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘমেয়াদে এই সংকট মোকাবিলা না করলে জার্মানদের জীবনযাত্রার মান কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি অভিবাসন নীতি নিয়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও উগ্র ডানপন্থী দলগুলোর উত্থান বিদেশি কর্মীদের মধ্যে বড় বৈষম্য ও নিরাপত্তাহীনতার ভয় তৈরি করেছে। বর্তমানে দেশটির হাসপাতাল ও ক্লিনিকগুলো সরাসরি শিক্ষানবিশ প্রোগ্রাম চালু করে দ্রুত কর্মী আনার চেষ্টা করলেও আবাসন সমস্যা এবং সাংস্কৃতিক মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জগুলো এখনও রয়ে গেছে। সৌদি আরব থেকে ফেরত আসা এক নারীর পরিবারের সন্ধান মিলছে না। গত 7 দিন ধরে তার স্বজনদের খোঁজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বর্তমানে তিনি ঢাকার অ্যাশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রয়েছেন। ব্র্যাক জানায়, গত 12 ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই নারী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তখন তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না। নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের ফোন নম্বর মনে করতে পারছিলেন না তিনি। অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে দেখে সিভিল এভিয়েশন সিকিউরিটি এফসেকের সদস্যরা তার সঙ্গে কথা বলেন। পরে মানসিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করা হয়। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আলামিন নয়ন বলেন, বেশ কয়েকদিন ধরে ওই নারী মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আছেন। মনোসামাজিক কাউন্সিলর ও প্রশিক্ষিত কর্মীরা তার সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তিনি নিজের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। এই নারীর পরিবারের সন্ধান পেতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা চেয়েছে ব্র্যাক। কেউ তার পরিচয় বা পরিবারের তথ্য জানলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের নম্বর 0171197854 এখানে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত এখন আর নিছক কোনো আশঙ্কা নয়, বরং দুঃস্বপ্নের মতো বাস্তবতা।
ইরানে সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এই হামলা হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তও দেননি। সূত্র মতে গত কয়েকদিন মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। হোয়াইট হাউসকে জানানো হয়েছে সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। এমনকি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে সপ্তাহান্তেই পারস্য উপকূলে পৌঁছাতে পারে। পাশাপাশি যুক্তরাজ্যে থাকা মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোকেও মধ্যপ্রাচ্যের কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। হামলার সময় নির্ধারণে বেশ কিছু আন্তর্জাতিক বিষয় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী রোববার শীতকালীন অলিম্পিক শেষ হচ্ছে। এর আগে কোনো হামলা না হওয়ার সম্ভাবনা দেখছেন ইউরোপীয় কর্মকর্তারা। এছাড়া গতকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো রমজানের সময় হামলার বিরোধিতা করছে। যদিও ট্রাম্প এই বিষয়গুলোকে হামলার ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।